আকাশ সবসময় বাবার দেখাশোনায় লেগে আছে, অন্যদিকে ক্রিমিনাল গ্যাং এর খোঁজও চালিয়ে রেখেছে। বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হলে খেলাটা চরম করে খেলবো। ক্রিমিনাল গ্যাং এর ক্রিমিনাল গিরি চিরতরে বের করে দিব একদম। এভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে নাদিয়া আর আমি বাসার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। নাদিয়ারা আর বাড়িতে যায়নি, কারণ বাবার অবস্থা দেখে নাদিয়ার মা বাবা এবং নাদিয়া সহ এখানে রয়ে গিয়েছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকেই, তাই তারা রয়ে গিয়েছে। এদিকে আমি আর নাদিয়া কথা বলছিলাম, হঠাৎ এই নিচে গার্ডটা চেঁচামেচি শুরু করলো যে একটা মেয়ে নাকি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। আমি আর নাদিয়া তাড়াতাড়ি ছাদ থেকে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে দেখি মায়া আমার বাসায়। সে এসে আমার বাসা পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। এই যে আপনি এখানে কি? হ্যাঁ, তোমাদের বিয়ে আটকাতে এসেছি। মানে কি? মনে হলো তুমি আর নাদিয়া আমায় না বলে বিয়ে করার প্ল্যান করছো, তাই আমি তোমাদের বিয়ে ভাঙতে এসেছি। আমি তোমাদের বিয়ে হতে দিব না, কারণ তুমি শুধু আমার। এই যে সস্তা নেশা করে আসছেন মনে হয়, না ফ্রিতে কেউ নেশা করিয়েছে আপনাকে যে এসে আবল তাবল বকছেন? আবল তাবল না, আমি তোমাদের বিয়ে হতে দিব না। মাথার মেজাজ খারাপ করবেন না, ভালোই ভালোই বলছি। এখান থেকে চলে যান, না হয় খারাপ কিছু ঘটবে। না, আমি যাব না, তোমার যা করার করো। মায়ার কথা শুনে রাগ উঠে গেল। গিয়ে সোজা ওর হাত টেনে ধরে ঘর থেকে বের করে দিলাম। তাকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছে, কিন্তু সে সজোরে দরজা ধাক্কাচ্ছে। এদিকে মা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে আকাশ? কে এমন দরজায় ধাক্কাচ্ছে? মা এক পাগল, তুমি ছাড়ো তো সব কথা। আচ্ছা দেখি কেন এসেছে সে, আর পাগল হলে দুটো করে খাবার খাইয়ে দিব। আকাশের মা সত্যিই পাগল মনে করে গিয়ে দরজা খুলে দেয়, আর তখনই মায়া আকাশের মাকে চাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আন্টি প্লিজ, আপনি নাদিয়া আর আকাশের বিয়ে দেবেন না। আমি আকাশকে অনেক ভালোবাসি। ওর অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যাব। আকাশের আম্মু তো পুরাই অবাক। এই মেয়ে কি সব বলছো তুমি? কার বিয়ে হচ্ছে এখানে? আমার তো কিছুই মাথায় খেলছে না। নাদিয়া আর আকাশের কি বিয়ে হচ্ছে না? না, কারোরই তো বিয়ে হচ্ছে না। আর ওরা তো বাবার অসুখের জন্য বাড়ি এসেছে। কি সত্যি? মিথ্যা বলার কি আছে? আকাশের আম্মুর কথা শুনে মায়ার নাগিন ড্যান্স দিতে ইচ্ছে করতেছে। যাক, তাহলে শুক্রিয়া। কিন্তু তুমি কে? আমার নাম মায়া। আপনার ছেলে আমাকে ভালোবাসে। আমি আপনার ছেলের ভবিষ্যৎ বউ, আর আপনার বৌমা। মায়ার মুখ থেকে সব শুনে আকাশের আম্মু বেকুব হয়ে যায়, কিন্তু আকাশের চরম রাগ উঠে যায়। সে সোজা গিয়ে মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে একদম ঘরের বাইরে দিয়ে আসে। এই শোন, তোর মতন মেয়ে আমার যোগ্য না। আজকের পর যেন তোকে আমার সামনে আর না দেখি। যদি সত্যি ভালোবেসে থাকিস তাহলে আজকের পর আর চোখের সামনে আসবি না। আর গার্ড দ্বিতীয়বার যেন এই মেয়ে বাড়িতে আসতে না পারে, সেই দিকে খেয়াল রাখবেন সকলেই। আকাশ মায়াকে ঘর থেকে বের করে দিয়ে বাসায় আসে। কি রে আকাশ, তুই মেয়েটার সাথে অমন করলি কেন? মা, মেয়েটা তোমার ছেলের জীবনে সবচাইতে বড় কাটা। সে তোমার ছেলেকে পুরো ছন্নছাড়া করে দিয়েছিল। এই মেয়ে বিশাল আকৃতির অহংকারী, তাই তাকে শিক্ষা দিলাম। ওর মতন মেয়ের কোনো জায়গা নাই এখানে। বাবা কারোর সাথে এমন করতে নাই, সে যত অন্যায় করুক না কেন। মা, সে শুধু অন্যায় নয়, সে আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। সে আমার সাথে সে ভয়ঙ্কর আচরণ করেছে। সেই আচরণ কারোর সাথে করলে মারাই যেত। আমি তো তাও সহ্য করে আছি। আচ্ছা মা, বাদ দাও এখন ওর কথা। বাবা কি করছে? তোর বাবাকে শুইয়ে দিয়ে আমি ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা যাও, আম্মু চলে গেল। আমি আর নাদিয়া আবারও ছাদে চলে গেলাম। আকাশ, আমার মনে হয় কি মায়া তোকে সত্যি অনেক ভালোবাসে। সে হয়তো না বুঝে অমন ভুল করে ফেলেছে। নাদিয়া, মায়ার বিষয় নিয়ে আর একটা কথা বললেও তোর সাথে আমি কথা বলা অফ করে দিব। আর শুনে রাখ একটা কথা, তোর বাবা চেয়েছিল তোর সাথে যেন আমার বিয়ে হয়, সো আমি তোর বাবার ইচ্ছাই পূরণ করব। আর এখন তোর প্রতি ফোকাস করব। আকাশের কথা শুনে নাদিয়ার ভেতর যেন খুশির জোয়ার বইছে, কিন্তু সেটা সে আকাশকে বুঝতে দিল না। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। এভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল। আকাশের বাবা পুরোপুরি সুস্থ এখন। আকাশ এখন পুরোপুরি কাজে নামবে খেলার জন্য। তবে আর একটা কথা, মায়া এর পরে আর কোনো ধরনের সমস্যাই করেনি। এদিকে আকাশ ক্রিমিনাল গ্যাং এর খোঁজ নিয়ে জানতে পারে তারা আকাশের বর্তমান শহরেই থাকে। সেখানে আকাশ লেখাপড়া করে। আকাশ নাদিয়াকে নিয়ে সেই শহরে চলে যায়, তারপর ক্রিমিনাল গ্যাং এর খোঁজ করতে থাকে। এদিকে আবার কলেজেও কন্টিনিউ করে। তবে একটা জিনিস সে লক্ষ্য করে যে মায়াকে সে অনেকদিন ধরে কলেজে দেখছে না। ধুর, যাই হবে হোক, মায়াকে দিয়ে আমার আর কোনো কাজ নেই, কারণ সে একটা অহংকারী মেয়ে। আমি এখন থেকে নাদিয়ার উপরে ফোকাস করব। সো তাই করলাম, নাদিয়ার উপরে ফোকাস করলাম। ধীরে ধীরে নাদিয়ার উপরে আসক্ত হয়ে গেলাম। বেশ ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে আরো। একদিন সকালবেলায় কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই একজন ফোন দিয়ে ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য দিল। ভাই, ক্রিমিনাল গ্যাংয়ের তথ্য পেয়ে গেছি।
তারা এমনি এমনি আপনার বাবার উপর হামলা করেনি, তাদেরকে কেউ হামলা করতে টাকা দিয়েছে। আর আমি তার তথ্য বের করছি। কে সে? আমি আপনাকে ছবি মেইল করছি। আচ্ছা, মেইল আসার অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যেই মেইলটা চলে আসলো। আমি মেইলটা ওপেন করতেই একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো। ছবিটা দেখে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে আমার, কারণ ছবির মানুষটা আর কেউ নয়, সে হলো নাদিয়ার বাবা। তার মানে নাদিয়ার পরিবার এই সমস্ত চক্র পাকিয়েছে বাবাকে মারার জন্য। আমার যেন নিজের চোখকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে নাদিয়ার বাবাকে এসব কিছুর পিছনে দেখতে পেয়ে। শরীর পুরো গিরগির করে কাঁপছে। যে মানুষটাকে এতটা বিশ্বাস করে আমার পরিবার, সেই মানুষটাই শেষমেশ কালপিট বের হলো। না, আজ আর কলেজে যাব না। আজ সারাদিন নাদিয়ার বাবার খোঁজ বের করব। কেন সে এমন করলো? যেমন ভাবো তেমন কাজ। কলেজে না গিয়ে নাদিয়ার বাবার খোঁজ বের করতে চলে গেলাম। এদিকে নাদিয়া ফোনের উপরে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে, কারণ তার পুরো পরিবার এই হয়তো এসবের সাথে যুক্ত আছে। তাই আর সেই দিকে ভ্রুক্ষেপ না করে নাদিয়ার বাবার আসল উদ্দেশ্য কি সে সবকিছুর খোঁজ করতে করতে দুপুর হয়ে গেল, কিন্তু কোনো কিছুই হাতে লাগলো না, কারণ মানুষের মনের রহস্য কখনোই বের করা সম্ভব নয়। তাই বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে আসতেই দেখি নাদিয়া আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে, তোকে সারাদিন কয়বার ফোন দিয়েছি, হ্যাঁ? তুই আমার ফোনই উঠাচ্ছিস না। আমার কতটা টেনশন হচ্ছিল জানিস তুই, বেয়াদব। নাদিয়ার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ তাকে তো আমি ইগনোর করেছি, তাই তার টেনশন করাই স্বাভাবিক। তবে সত্যি কি টেনশন করেছে সে, নাকি এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে কে জানে। কিরে, কথা বলছিস না কেন? নাদিয়া প্লিজ বাসায় চলে যা, আমার মন মেজাজ ভালো নেই। আমি তোর সাথে পরে কথা বলবো। না, আমি বাড়ি যাব না। আর কি হয়েছে বলতো তোর? বিশ্বাস কর, আমি খুব টেনশন হচ্ছে আমার। নাদিয়া প্লিজ, এখন কোনো কিছু নিয়ে ফোর্স করিস না, এমনিতেই মাথা বিগড়ে আছে। নাদিয়া আর কোনো কিছু জিজ্ঞেস করে না। সে চুপচাপ গিয়ে আকাশকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। নাদিয়া তুই বাড়ি চলে যা না প্লিজ। আকাশ, আমি তো তোকে আর কোনো কিছু নিয়ে ফোর্স করছি না, তাও কেন এভাবে তাড়িয়ে দিচ্ছিস? কেমন দোষ করেছি আমি? নাদিয়া আমি জানি না তুই কি করেছিস, তবে আমি এখন আর কাউকে বিশ্বাস করি না। সো প্লিজ তুই বাড়ি যা আর আমাকে একা থাকতে দে। আকাশ, মানে কি বলছিস? নাদিয়া তোকে বলেছি বাড়ি যেতে। আচ্ছা যাচ্ছি। আর শোন, কোথা থেকে এসেছিস তুই তা আমি জানি না, তবে তোকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। প্লিজ ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিস। নাদিয়া চলে গেল। এদিকে আমার পুরো মাথা হ্যাং হয়ে আছে। দুনিয়াটাই আসলে স্বার্থপর দিয়ে পরিপূর্ণ। এই স্বার্থপরের দুনিয়ায় কাউকে বিশ্বাস করা কঠিন। তারপর আমি বাসায় ঢুকে গেলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর নিত্যদিনের ন্যায় বিছানায় গা এলিয়ে দিয়েছি, কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। নাদিয়ার বাবার শয়তানি রূপটা খালি সামনে ভেসে আসছে। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের সময় পেরিয়ে গেল। বিকেলবেলা বিছানা ছেড়ে উঠে গেলাম, কি করবো ভেবে পাচ্ছি না। আমি কি সোজা গিয়ে নাদিয়ার বাবাকে মেরে মাটির নিচে দাফন করে দিব, নাকি আরো একটু যাচাই বাছাই করব? কারণ তার বাবা কি এসবের সাথে একা জড়িত নাকি তার সাথে পুরো পরিবার জড়িত, সেটা আগে শিওর হওয়া দরকার। এসব নিয়ে ভাবতে ভাবতে দিনটাও পার হয়ে গেল। পরের দিন সকালবেলায় উঠে কলেজে চলে গেলাম। হাজারটা চিন্তা মাথায় ঘুরঘুর করছে। ক্লাসের দিকে কোনোভাবেই ফোকাস করতে পারছি না। তাও কোনো মতে ক্লাসগুলো শেষ করলাম। ক্লাস শেষ করে নিজের মতন চলে আসতে ধরলাম, তখনই পিছন থেকে নাদিয়ার ডাক দিল। এই আকাশ, কি হয়েছে তোর? তুই মনে হয় আমাকে ইগনোর করছিস। আরে না, আসলে কিছু কারণে আপসেট আমি। কি কারণে বল আমায়। আর তার আগে চল একটা জায়গায় বসি দুজন। নাদিয়া আর আমি একটা জায়গায় বসলাম। হ্যাঁ বল, কি কারণে আপসেট তুই? নাদিয়া আসলে বাবার উপরে যারা হামলা করেছে তারা নাকি আমাদের খুব কাছের মানুষ, তাই সেটা কে হতে পারে সেসব ভেবে আপসেট। নাদিয়াকে মিথ্যা বললাম, কারণ তাকে এখন আর বাবার কথা বলা যাবে না। আকাশের কথা শুনে নাদিয়া চমকে ওঠে। তার জন্য গলার পানি শুকিয়ে গেছে পুরো। আকাশ, কাছের মানুষ বলতে কারা? সেটা সময় হলে জানতে পারবি, এখন এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলিস না। আচ্ছা যা, এই বিষয়ে আর কিছুই বলবো না। নাদিয়ার সাথে এমনি বসে বসে নর্মাল ভাবে কথা বলছিলাম, তখনই হুট করে একটা জায়গায় চোখ আটকে গেল আমার। মায়া গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছে। সে আমাদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, মনে হয় যেন কোনো কিছু বলতে চাই সে আমাকে। কিন্তু একটা জিনিস, সে কলেজে কেন আসে না? দূর যা হবে হোক, আমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি নাদিয়ার সাথে কথা বলে ফোকাস করলাম, আর সে কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো আকাশ? আমি মায়ের দিকে তাকাতেই ভিতরটা চ্যাত করে উঠলো, কারণ মেয়েটা কাঁদছিল আর তার চোখের নিচে বড় বড় কয়েকটা কালো স্পট। মেয়েটা চেহারার অবস্থা দেখে আর খারাপ আচরণ করতে পারলাম না। জি আলহামদুলিল্লাহ, আপনি? যেমনটা রেখে গিয়েছিলে। আচ্ছা, আমি কি তোমার পাশে বসতে পারি? সত্যি এটা শেষ বসা হবে। খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? আজ শেষ বসা মানে? না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমার শেষ বসা বলতে পারো। সেটা সময় দেখতে পাবে। হয়তো এরপর আর কোনোদিন তোমার চোখের সামনে দেখবে না আমায়। মানে কি? আচ্ছা ছাড়ো এখন সব কথা।
আচ্ছা, আমি না তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, তবে তুমি ভেবো না যে আমার তোমাকে চাই বা তোমাকে পাওয়ার জন্য এসেছি, কারণ সেসব কিছুই আমার কপালে নেই। তোমার মতন লক্ষ্মী একটা ছেলেকে আমি ধরে রাখতে পারিনি, এর চাইতে জঘন্যের আর কিছুই হতে পারে না। আজ আমি সত্যিই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, শেষবারের মতন। আমার খারাপ আচরণগুলো ভুলে তুমি আমায় মন থেকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, মাফ করে দিয়েছি, এবার চলে যান প্লিজ। চলে যাবো তো, কিন্তু শেষ একটা ইচ্ছে রাখো আমার। আমি শেষবারের মতন তোমায় একবার জড়িয়ে ধরতে চাই। মায়ার এমন ধারা কথা শুনে নাদিয়া রেগে মেগে আগুন। সে ঠাস করেই মায়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এই নে, তোর কত বড় সাহস যে তুই আমার আকাশকে জড়িয়ে ধরতে চাস? মায়া নাদিয়ার হাতে থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। যে মেয়ে পুরো কলেজে রাগ আর অহংকারের জন্য সেরা ছিল, সে আজ থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে কান্না করছে। এই মেয়ে, কথা বলছিস না কেন? আর এখন ছাগলের মতন ভেবাচ্ছিস কেন দুঃখে? যখন খারাপ আচরণ করেছিলি তখন তোর মনে ছিল না? এবারও নাদিয়ার কথার উত্তরে মায়া কিছুই বলে না। এই নাদিয়া, থাম, ওকে আর একটা ওয়ার্ডও বলবি না তুই। সে যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে, কিন্তু সত্যি বলতে ভিতরে ভিতরে ফেটে যাচ্ছিল আমার মেয়েটার জন্য। মেয়েটার অবস্থা দেখে কলিজাটা মোচড় খাচ্ছে। খালি বারবার ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সারা জীবনের জন্য বুকে নিয়ে নিই, কিন্তু কোনো কিছু একটা যেন বারবার বাধা দিচ্ছে আমাকে। আকাশ প্লিজ, শেষ একটা বারের মতন বুকে টেনে নাও না তুমি আমায়। আমি আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না, চিরতরে চলে যাব তোমার সামনে থেকে। মেয়েটার কথা শুনে এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না। এক টান দিয়ে মায়াকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম, তারপর আমি হু হু করে কেঁদে দিয়েছি। এইভাবেই মেয়েটাকে অনেকটা সময় বুকের মধ্যে নিয়ে রেখেছি। নিজের মধ্যে যেন কোনো হিতাহিত জ্ঞান নেই। হঠাৎ এই পাশ থেকে নাদিয়া আমায় হাত দিয়ে নাড়া দিল, তখনই হুঁশ ফিরে এলো। আমি সাথে সাথে মায়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এলাম। এত পরিমাণ কান্না আসছিল যে আর পিছন ফিরে তাকাতে পারিনি। সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে রুম আটকে বিছানায় মুখ গুজে কেঁদেছি ইচ্ছে মতন, কারণ মেয়েটাকে সত্যি আমি ভালোবাসতাম, কিন্তু সে তার কৃতকর্মের কারণে আজ আমার থেকে দূরে। ভিতরটা ফেটে যাচ্ছে আমার, যে মেয়েটাকে আমি ভালোবেসেও নিজের করতে পারলাম না। সেই কষ্টটা যেন ভিতরে প্রবলভাবে আঘাত করছে। তবে যাই হোক, মেয়েটাকে আমি আর কোনো দিনও মেনে নিব না, কারণ আমি আগেই প্রতিজ্ঞা করেছিলাম যে মায়াকে আমি হার হালতেই ক্ষমা করব না। সো যত কষ্টই হোক না কেন, সে আর এই জীবনে আমার হবে না। কান্নার গতিবেগ আরো বেড়ে গেল। ঠিক তখনই আম্মু ফোন দিল। সাথে সাথে নিজেকে সামলে নিলাম। হ্যাঁ আম্মু, বলো। বাবা কেমন আছিস? আর তুই কি তোর বাবার উপরে যারা হামলা করেছে তাদের কি কোনো খোঁজ বের করেছিস? কারণ তারা আজও হামলা করতে চেয়েছে, কিন্তু গার্ডদের জন্য আজ সেটা পারেনি। হ্যাঁ আম্মু, ভালোই। আর আমি হামলাকারীকে বের করে ফেলেছি। 24 ঘন্টার মধ্যে তারা হাজতে থাকবে। এখন রাখি ফোন। আম্মুর কথা শুনে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে রাগে পরিণত হয়ে গেল। সাথে সাথে নাদিয়ার বাসায় চলে গেলাম। নাদিয়ার বাসায় গিয়ে দেখি নাদিয়ার বাবা সোফায় বসে আছে। ওনাকে দেখে ঘৃণায় সারা শরীর গিরগির করে কাঁপছে। সাথে সাথে নাদিয়ার বাবার কলার ধরে ফেললাম। এই, তুই কোন সাহসে আমার বাবার উপরে হামলা করেছিস? তাহলে তুই জেনে গেছিস? হ্যাঁ, আমি সবটা জেনে গেছি। তাহলে তোর খেলাও শেষ, তোর বাপের আগে তুই মরবি। আমায় মারার জন্য তোর কলিজা ততটা বড় হয়নি যতটা বড় হলে আমায় মারা যায়, কিন্তু তুই আমার হাতে মারা পড়বি এখন, বলেই নাদিয়ার বাবাকে মারতে শুরু করলাম। কিন্তু হুট করে কোথা থেকে যেন অনেক ছেলেপেলে এসে আমায় ধরে ফেললো, আর পাশের রুম থেকে নাদিয়ার মা বেরিয়ে এলো। এই নাদিয়ার বাবা, কি হয়েছে? মুরগিটা সব জেনে গেছে আমাদের ব্যাপারে, তাই তাকে শেষ করে দিবি এখন। ভেবেছিলাম আমাদের মেয়েটাকে তাদের কাছে বিয়ে দিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব, কিন্তু সেটা তো সে হতে দিল না, তাই তার বাবার উপরে হামলা করেছি। এখন সেটাও জেনে গেছে। তার মানে তোরা সবাই জড়িত এসবের সাথে? তোরা পুরো পরিবার মিলে আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য এসব ফোন দিয়ে এঁটেছিস? এখনো কি তুই পরিপূর্ণ বুঝতে পারিসনি? তোদের কাউকে আমি ছাড়বো না। পাশ থেকে নাদিয়ার মা বলে উঠল, নাদিয়ার বাবা,
ব্যাটাকে শেষ করে দাও, না হয় আমাদের সমস্ত প্ল্যান রসতলে যাবে। হ্যাঁ, বেটাকে তো শেষ করে দিব। এই তোরা বেটাকে মেরে বালি চাপা দিয়ে দে। নাদিয়ার বাবার কথা অনুযায়ী তারা আমায় মারতে শুরু করলো, কিন্তু তারা জানে না যে তাদের বিপদ তারাই ডেকে আনছে। সবাই আমাকে মারছে, আর পাশ থেকে নাদিয়ার বাবা মা দুজনেই আসছে। সত্যি এদের কাউকেই ছাড়বো না আমি, নাদিয়াকেও না, কারণ নাদিয়াও এসবের পিছনে জড়িত আছে। সবাই আমাকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। সব কয়টাকে ধরবো, কিন্তু আগে ওদের মনের খায়েশ পূরণ করে নিক আমাকে মেরে। তারা আমায় মারতে মারতে নাক মুখ ফাটিয়ে ফেলেছে। এবার আমার পালা। কোমরে হাত দিয়ে মেশিন দুটো দুই হাতে নিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার এই দৃশ্য দেখে জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেল। এবার পালাবি কোথায় সব কয়টা বলে পৈশাচিক একটা হাসি দিলাম। আজ রক্ত দিয়ে হোলি খেলেই এখান থেকে বিদায় হব। ঠিক তখনই নাদিয়া এসে আমার সামনে দাঁড়ায়। নাদিয়া, অবশেষে নিজের আসল রূপটা দেখিয়ে দিলি। নাদিয়া কোনো কথাই বলছে না, সে ভয়ানক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? হাতে নাতে ধরা খেয়ে গলার আওয়াজে তালা লেগে গেছে বুঝি? দাঁড়া, তোদের সব কয়টাকে একই দড়িতে লটকাচ্ছি। আকাশ, তোর যা করার আমার সাথে কর, কিন্তু আমার মা বাবার গায়ে একটা ফুলের টোকাও দিবি না তুই। তোর মতন ছলনাময়ীর কথা রাখার জন্য আমার ঠেকা পড়েনি। আমার সাথে চোখ উল্টাছিস তোরা, এবার তোদের সাথে আমি চোখ উল্টাবো। তোদের সব কয়টাকে মেরে একই গর্তে দাফন করে দিব। আকাশ প্লিজ, তুই শান্ত হ। তোর যা ইচ্ছা হয় আমার সাথে কর, আমি তাদেরকে প্রাপ্য শাস্তি দিচ্ছি। কিসের প্রাপ্য শাস্তি? তুই নিজেই তো বেঈমান। তাদের সাথে তোর খেলাও খতম করব। তোর মতন বেঈমান দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না। হ্যাঁ ঠিক আছে, আমায় মেরে ফেল, কিন্তু প্লিজ তুই একটু শান্ত হ আর আমাকে 5টা মিনিট একটু সময় দে। কিসের সময় দিব তোকে? কেন সময় চাচ্ছি সেটা তুই নিজের চোখে দেখতে পাবি। প্লিজ 5টা মিনিট সময় দে আমায়, তারপর না হয় তুই আমার সকলের সামনে মেরে ফেলিস। ওকে ঠিক আছে, যা, তোদের 5 মিনিট সময় দিলাম। মরার আগে এই 5 মিনিট ভালো করে দুনিয়ার রংমহলটা দেখে নে, তারপর তোদের সব কয়টাকে আমি মেরে ফেলবো। ওদের 5 মিনিট সময় দিলাম, আর আমি মেশিন দুটো হাতে নিয়ে ওভাবে দাঁড়িয়ে আছি। অন্যদিকে নাদিয়া এবং তার মা বাবা সহ বাকি আরো যারা ছিল তারা সকলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। নাদিয়া এবং তার বাবা মায়ের সাথে নাদিয়ার বাবার চেলাপেলাদেরও শেষ করার প্ল্যান করেছে আকাশ। 5 মিনিট শেষ হতেই আর মাত্র 30 সেকেন্ড বাকি। ঠিক সেই সময় হুড়হুড় করে এক গাদা পুলিশ নাদিয়ার বাড়িতে ঢুকে পড়ে। সবাই পুলিশকে দেখতে পেয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তখনই পুলিশ অফিসার একজন বলে ওঠে, এখানে কি আসেনি? স্যার, এই দুইজন ব্যক্তি যাহারা আমার মা বাবা, তাদের দুইজনকে গ্রেফতার করুন। সবাই নাদিয়ার কথা শুনে অবাক, পুলিশ অফিসারও অবাক। আপনার মাথা ঠিক আছে তো? আপনি নিজেই মা বাবাকে আসামি বলছেন? স্যার, আমার মাথা একদম ঠিক আছে। এই দুইজন মানুষ আকাশ এবং পলিটিশিয়ান আফজাল সাহেবকে মারার প্ল্যান করে। শুধু তাই নয়, তাদের প্ল্যান ছিল আকাশের সাথে আমাকে বিয়ে দিয়ে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে, কিন্তু আকাশ রাজি না হয় এই দুইজন মানুষ আফজাল সাহেবের উপরে হামলা করে। সো ওনাদের গ্রেফতার করে নিয়ে যান, আর এমন চার্জ লাগাবেন তাদের উপর তারা যেন কোনো দিন ওই কালকোঠরির থেকে বের হতে না পারে। আজ তাদের মতন জঘন্য মা বাবার জন্য আমার প্রিয় মানুষটার কাছে আমার জায়গা ছোট হয়ে গিয়েছে। তাদের তবে আমার আফসোস নেই, দোষীদের শাস্তি আমি দিতেই পেরেছি। আজ যদি আড়ালে দাঁড়িয়ে থেকে আকাশ এবং আমার মা বাবা মায়ের কথা শুনতে না পেতাম, তাহলে কোনো দিনই জানতে পারতাম না যে আকাশের বাবা মাকে মারার পেছনে এই দুইটা জঘন্য মানুষের হাত রয়েছে, এবং তাদের অসাধু মতলব সম্পর্কেও জানতে পেতাম না। প্লিজ অফিসার, ওনাদেরকে ধরে নিয়ে যান এবং কঠিন শাস্তি দিবেন ওনাদের। নাদিয়া মা, তুই আমাদের এত বড় শাস্তি দিতে পারলি? তুই না আমাদের সন্তান, তুই আমাদের সন্তান হয়ে আমাদেরকে নরকে ঠেলে দিতে পারলি? আপনাদের ওই মুখে আমার নাম উচ্চারণ করবেন না, কারণ আপনাদের মতন জঘন্য মানুষের সন্তান হয়ে আমি নিজেই লজ্জিত। উপরওয়ালা আপনাদের মতন মা বাবা কাউকে না বানাক। তাহলে ওনাদেরকে আমরা গ্রেফতার করে নিয়ে গেলাম? জি অবশ্যই, এবং সাথে ওই চেলাপেলা গুলোকেও নিয়ে যান। অফিসার নাদিয়ার কথা মতন সবাইকে ধরে নিয়ে গেল। এদিকে নাদিয়ার কর্মকাণ্ড দেখে আকাশ পুরোই অবাক। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না একটু আগের কর্মকাণ্ডগুলো। ও আল্লাহ,
আমি তো আরো ভেবেছি সবকিছুর পিছনে নাদিয়ারও একটা রোল আছে, কিন্তু এখানে তো নাদিয়াই তার বাবাকে প্রাপ্য শাস্তি দিল। কোনো কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না আমার। নাদিয়ার উপর থেকে সমস্ত প্রখরতা মুহূর্তের মধ্যেই যেন হাওয়া হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে সোজা নাদিয়ার বাসা থেকে বের হয়ে আসলাম। নাদিয়ার বাসা থেকে বের হয়ে সোজা ওভারব্রিজের উপরে চলে গেলাম। মাথায় যেন কিছুই খেলছে না। নাদিয়ার জন্য মনের মধ্যে বিশাল একটা জায়গা হয়ে গেল। তাছাড়া অন্যদিকে মায়াকেও এখন আমি ভুলতে পারিনি।